দর্শক, আপনাদের প্রিয় টিভি চ্যানেল আর টিভি ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে। সেই সাথে নতুন একটি বছর আমাদের দরজায় কড়া নাড়ছে। আর টিভির নতুন যাত্রায় সকল দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী সহ সবাইকে জানাই একরাশ ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা। আর টিভি সবসময় নতুন নতুন ভালো লাগার মতো নাটক, অনুষ্ঠানমালা সাজিয়ে থাকে। শুধু তাই নয়, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও কাজ করে যাচ্ছে সমানতালে। যেমন আমাদের মনের কথা অনুষ্ঠানটি সমাজের অসঙ্গতি, মানসিক স্বাস্থ্য এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। সেই ধারাবাহিকতায় আজকের পর্বের বিষয় মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আইন ও অধিকার। বিশেষ এই পর্বে স্টুডিওতে আছেন সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক আলম স্যার, মনোরোগ বিশেষজ্ঞ, সাবেক পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল মেন্টাল হেলথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আর টিভিকে ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। স্যার, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মানসিক মেন্টাল হেলথ অ্যাক্ট এবং এটার অধিকার প্রণয়ন, এই সবগুলো বিষয় নিয়ে আমরা জানতে চাই, যেটা অনেকেই আসলে জানে না, সচেতনতার জায়গায় অনেক অভাব রয়েছে। প্রথমে যে প্রশ্নটা দিয়ে একটু শুরু করতে চাই, যে বৈশ্বিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্যের অবস্থাটা আসলে কেমন? মানসিক স্বাস্থ্য সার্বিক স্বাস্থ্যের একটি অংশ। মানসিক স্বাস্থ্য ব্যতীত সার্বিক স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা কোনোটাই হয় না। আমরা যদি গ্লোবাল আসপেক্ট চিন্তা করি, তাহলে শারীরিক স্বাস্থ্যটা বেশি প্রায়োরিটি পেয়ে আসছে, কিন্তু মানসিক স্বাস্থ্য বিভিন্ন কারণে অতটা প্রায়োরিটি অতীতে পায়নি। কিন্তু বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যের বিষয়টি কিন্তু আলোচনার মধ্যে আসছে এবং মানসিক স্বাস্থ্যকে কীভাবে উন্নয়ন করা যায়, সার্ভিস কীভাবে প্রোভাইড করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমরা ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন আর টিভির এই অনুষ্ঠানের তারই একটি অংশ যে আমরা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছি। তবে আমাদের আরও আগানো উচিত এবং বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। যতটা গুরুত্ব পাওয়া উচিত ততটা হয়তো পাচ্ছে না, সেটাই আমাদের করা উচিত। জি, মেন্টাল হেলথ অ্যাক্ট প্রণয়ন হয়েছে এবং আপনাদের হাত ধরেই স্যার এই বিষয়টা এসেছে ২০১৮ সালে। আমরা জানি যে এত সব কর্মপরিকল্পনা হয়েছে ঠিকই, কিন্তু সবই কিন্তু বেশিরভাগই কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ। এটার খুবই কমই আসলে দৃশ্যমান, বা যেটুকু আছে সেটুকুর প্রচারও ঠিক মতো হয়নি। এটার কারণটা আসলে স্ট্র্যাটেজি, পলিসি, অ্যাক্ট এগুলো কিন্তু থিওরিটিক্যাল বিষয়। আমরা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার জন্য কিন্তু আমাদের প্ল্যাটফর্ম দরকার, কাজ করার আমাদের সেই বাস্তব পরিকল্পনা দরকার এবং কাজ করার উদ্যোগ গ্রহণ করা দরকার এবং বাস্তবায়ন করা দরকার। সেটা হচ্ছে না বিভিন্ন কারণে। যেমন আমরা যদি মানসিক স্বাস্থ্যের কাজকে এগিয়ে নিতে চাই, পলিসি প্ল্যান এগুলোকে যদি আমরা কার্যকর করতে চাই, তাহলে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ ঢাকায় একটি বড় প্রতিষ্ঠান আছে জাতীয় পর্যায়ে, বিএসএমএমইউ, এবং আমাদের যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে এখনও কিন্তু সবগুলোতে মানসিক স্বাস্থ্য বিভাগ হয়নি। বিশেষ করে আমি এক্সাম্পল হিসেবে বলছি, রাজশাহী মেডিকেল কলেজ বাংলাদেশের পুরানো মেডিকেল কলেজদের মধ্যে একটি। রাজশাহী মেডিকেল কলেজে পর্যন্ত এখনও মানসিক রোগ বিভাগ নেই। বেসরকারি মেডিকেল কলেজে কিছু কিছু মেডিকেল কলেজ আছে, সব জায়গায় এখনও হয়নি। তো আমার মনে হয় আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার নাই, আমরা যে কথা বলি, প্ল্যান করি, অ্যাক্ট করি, তো সার্ভিস দেওয়ার জন্য আমাদের যে প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা আমরা আসলে তৈরি করতে পারিনি। এটা একটা বিষয়। আর একটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে মানসিক স্বাস্থ্যকে যতটা গুরুত্ব দেওয়া দরকার, গুরুত্ব ওনারা দিচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু বাস্তবায়নের যে উদ্যোগ গ্রহণ করা দরকার, ইনিশিয়েটিভ দরকার, সেই বিষয়টা আমার মনে হয় আমরা এখনও পিছিয়ে আছি। এগুলো একটা বিষয়। এছাড়া মানসিক স্বাস্থ্য বলতে আমরা পাগল, মাথা খারাপ, এরকম একটা ইমেজ আমাদের মাথায় চলে আসে। আসলে কিন্তু মানসিক স্বাস্থ্য কিন্তু আপনারও আছে, আমারও আছে, আমরা যারা এখানে সবাই বসে আছি সবারই আছে। আমরা যারা অ্যাবনর্মাল হয়ে যায় তারা তো একটা অংশ। 19% মানসিক রোগের মধ্যে 1% হলো যারা অ্যাবনর্মাল। তা আমরা এই যে স্টিগমা, নেগেটিভ অ্যাটিটিউড, এটাও একটা কারণ। আমরা হয়তো টক শোতে কথা বলি, আলাপ আলোচনায় কথা বলি, কিন্তু যখন রোগের চিকিৎসার বিষয় আসে তখন নিজের ফ্যামিলিতে কেউ থাকলে তাকে কিন্তু আমরা কনসিল করি, গোপন করি। আমরা যে কাজের ক্ষেত্রে কিন্তু আমরা গোপন করার চেষ্টা করি অনেক সময়। নেগেটিভ স্টিগমার কারণেও কিন্তু, নেগেটিভ অ্যাটিটিউডের কারণে কিন্তু মানসিক স্বাস্থ্য পিছনে এটা আসলে অনেকে জাজমেন্ট, মানে জাজমেন্টেড হওয়ারও একটা ভয় থাকে আসলে। সামাজিকভাবে মানসিক কথাটা গ্রহণযোগ্য কম, বরঞ্চ মনের স্বাস্থ্য বা মন, এগুলো বেশি গ্রহণযোগ্য। যখনই চিকিৎসার বিষয় আসে তখনই আমরা ধরে নিই অ্যাবনর্মাল কিনা। কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন, দুশ্চিন্তা, অবসেশন, সুসিবায়ু, ড্রাগ অ্যাডিকশন, কনভার্সন ডিসঅর্ডার, অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার, এগুলো খুব কমন বিষয়। এগুলোর সাথে মাথা খারাপের কোনো সম্পর্ক নাই, অ্যাবনর্মালিটির কোনো সম্পর্ক নাই। এবং এরা কারা চিকিৎসা করে? এগুলো কিন্তু বেশিরভাগই মেডিসিন, অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু যায়। তো সেখানে তো ওদেরকে আমরা মানসিক রোগী বা অস্বাভাবিক এরকম বলি না। যখনই সাইকিয়াট্রির মধ্যে আসে, যখনই মানসিক স্বাস্থ্য বিভাগে আসে, তখনই একটা লেভেলড হওয়ার একটা ভয় অনেকেরই থাকে।
তো এগুলো আমার মনে হয় আমাদের অ্যাওয়ারনেস, শিক্ষা দীক্ষা, কোর্স কারিকুলাম বিভিন্ন জায়গায়, যেমন প্রাইমারি স্কুল কোর্স কারিকুলাম, হাই স্কুল কোর্স কারিকুলাম, ভার্সিটি, সব জায়গায় কিন্তু মানসিক স্বাস্থ্যের বিষয়টা আলাপ হওয়া দরকার। যতই আলাপ হবে ততই গুরুত্ব পাবে, ততই বিষয়টা হালকা হয়ে যাবে। জি, কিন্তু আমরা আলাপ করার সময় কিন্তু আমরা গার্ডেড থাকি, ডিফেন্সিভ থাকি, কোনটা বলবো কোনটা বলবো না, যেটা শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে অতটা হয় না। হয় না। স্যার, এটা এই যে জাতীয় স্বাস্থ্য নীতি 2011-র মূল লক্ষ্যের দিকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু মানসিক স্বাস্থ্যকে আলাদাভাবে প্রাথমিক স্বাস্থ্য সেবার মধ্যে অন্তর্ভুক্তিকরণ করা হয়নি। তো এটাও কি একটা জায়গা হতে পারে যে যদি সেটা হয়তো করা হতো তাহলে আমরা মানসিক স্বাস্থ্যকে আরো বেশি করে সামনে নিয়ে আসতে পারতাম? আমাদের হেলথ পলিসি এখনো কিন্তু অ্যাপ্রুভড হয়নি, এটা প্রসেসিং, আন্ডার প্রসেস আছে। জি, আর মেন্টাল হেলথ পলিসি কিন্তু হয়ে গেছে। তো যেখানে ন্যাশনাল হেলথ পলিসি এখনো হয়নি, সেখানে কিন্তু মেন্টাল হেলথ পলিসি হয়ে গেছে। তো মেন্টাল হেলথ পলিসিতে এটা বেশ ভালোভাবেই বলা আছে, কিন্তু হেলথ পলিসির অংশ না হলে কিন্তু এটা আসলে অতটা গুরুত্ব পাবে না। তো ন্যাশনাল যে হেলথ পলিসি, ওখানে একটা অংশ দেওয়া আছে, কিন্তু অত ইলাবোরেটলি বলা হয়নি। তো আমার মনে হয় সেখানেও বলা উচিত। একটা কারণ হতে পারে যেহেতু মেন্টাল হেলথ পলিসি আলাদা হয়েছে, আলাদা গুরুত্ব পাচ্ছে, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু যেহেতু মেন্টাল হেলথ টোটাল হেলথেরই একটা অংশ, কাজে টোটাল হেলথ পলিসির মধ্যে ওরা যদি গুরুত্ব না পায়, তাহলে আলাদা বাস্তবায়নের ক্ষেত্রে আমার মনে হয় সমস্যা এবং সেই দেখা ক্ষেত্রে দেওয়ার স্যার আমরা দেখি যে সম্ভাবনা স্বাস্থ্য খাতে বাজেট তো এমনিও অনেক কম থাকে, সেক্ষেত্রে মেন্টাল হেলথের প্রতি বাজেট আরো কম। আরও কম। স্বাস্থ্যনীতিতে যদি আসলে মূল কর্মপরিকল্পনা বা সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে যদি এটা সামনে না চলে আসে, তাহলে বাজেটের জায়গাতেও তো আমরা ইনক্রিজ করতে পারছি না। আমরা যদি গ্লোবাল সিনারিওর দিকে তাকাই, তাহলে কিন্তু 5% অফ দ্য জিডিপি এর বেশি কিন্তু স্বাস্থ্য খাতে আসার কথা। কিন্তু আমাদের গভর্নমেন্টেরই একদমই কম, সেই পার্সেন্টেজ বলা সেটাও একদম নেগলিজেবল। মেন্টাল হেলথের যে বাজেট, সেটা আমরা হিসাব করে দেখেছি, লেস দ্যান 0.5% অফ দ্য টোটাল হেলথ বাজেট, জিডিপির 0.5% না। টোটাল যে হেলথ বাজেট আছে সেটা ইনএডিকুয়েট, খুবই কম। তার মাত্র 0.5% হলো মানসিক স্বাস্থ্যের জন্য। কিন্তু মানসিক স্বাস্থ্য কিন্তু ডিজিজ বার্ডেন যদি আমরা বলি, ওয়ার্ল্ড ব্যাংক এবং ডব্লিউএইচও যে হিসাব করেছে, 14% ডিজিজ বার্ডেন কিন্তু মানসিক স্বাস্থ্যের কারণে, আর বাকি 86% হলো সব রোগ মিলে। তো সেই হিসাবে হেলথ বাজেটে 14% মানসিক স্বাস্থ্য পাওয়ার কথা, কিন্তু লেস দ্যান 0.5%, কতটা ইনসিগনিফিক্যান্ট। আর টোটাল হেলথ বাজেট তো সেটা জাতীয় পর্যায়ে যদি আপনি শিক্ষা এবং স্বাস্থ্য সবচেয়ে বেশি পাওয়ার কথা, কিন্তু সেটা আমরা কি পাচ্ছি? আর যে শিক্ষা এবং স্বাস্থ্যের যে টাকাটা দেওয়া হয়, বেশিরভাগ কিন্তু চলে যায় বেতন ভাতা এগুলোতে, কারণ এখানে অফিসার বেশি, স্টাফ বেশি, এই সমস্ত কাজে। এই জন্য বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই। একদমই একদমই তাই স্যার, এবং আশা করছি আমাদের কর্তৃপক্ষ এই বিষয়ে আরও আন্তরিক হবেন। স্যার, দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে একটি মানসিক স্বাস্থ্য কর্নার বা একটা ডিপার্টমেন্ট চালু করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর অনেকদিন যাবতই কাজ করে আসছে, কিন্তু সেবা দেওয়ার মতো মানসিক স্বাস্থ্য পেশাজীবী কিন্তু সেভাবে করে নিয়োগ হচ্ছে না। এই বিষয়টি স্যার কীভাবে দেখবেন? আপনি যদি মানসিক স্বাস্থ্য কর্মী যদি ওখানে নিয়োগ করতে হয়, তাহলে তো ওখানে ওয়ার্ড থাকতে হবে, ইউনিট থাকতে হবে, কর্নার দিয়ে হবে না। বিভাগ থাকতে হবে। হ্যাঁ, কর্নার তো ইনফরমাল বিষয়। উনি ওখানে কেন যাবেন, কেন কাজ করবেন? ওনাকে তো নিয়োগ দিতে হবে। তো আমার মনে হয় অন্য অন্য ডিপার্টমেন্ট যেমন আছে, মেডিসিন ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্ট, গাইনি ডিপার্টমেন্ট, ওখানে মানসিক এবং মাদকাসক্তি ইউনিট থাকা উচিত ছোট আকারে, যেখানে একজন সাইকিয়াট্রিস্ট থাকবে, একজন ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট থাকবে, একজন সোশ্যাল ওয়ার্কার থাকবে, একজন মেডিকেল অফিসার থাকবে। হয়তো 5 বেড হতে পারে, 10 বেড হতে পারে, খুব বেশি না। ওই প্ল্যাটফর্ম না দিলে তো হবে না। কর্নার, আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা কর্নারে উদ্যোগ নিয়েছেন, কিন্তু কর্নার একটা ইনফর্মাল বিষয় মনে হচ্ছে আমার কাছে, এবং প্রায়োরিটি লিস্টে আছে, এটা সবসময় মিনিং হয় না। তা আমার মনে হয় ওখানে ইউনিট খোলা উচিত। ইউনিট খোলা না গেলে আপনার তো নিয়োগ হবে না। নিয়োগ হলে আপনি ঢাকা থেকে গিয়ে এক জায়গায়, তো আপনি কীভাবে কর্নারে গিয়ে সার্ভিস দেবেন? আপনার ওখানে চাকরি হলে, পোস্টিং থাকলে, থাকার জায়গা থাকলে, আউটডোর থাকলে, ইনডোর থাকলে, তারপরে আপনি দেবেন। আমার মনে হয় ফর্মাল অ্যাপ্রোচটা নিতে হবে। মেডিসিন, সার্জারি, গাইনে যেমন ইউনিট, ওখানেও একটা মেন্টাল হেলথ ইউনিট হতে পারে, এটা ছোট আকারে। এটা না করলে ওই নিয়োগটা দেওয়া সম্ভব না। জি স্যার, আমরা জানি যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ যে জরিপ 2018-19-এর এই জরিপের তথ্য থেকে ধারণা করা হয় যে বর্তমানে 3 কোটিরও বেশি মানুষ মানসিক সমস্যায় ভুগছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হিসাব অনুযায়ী প্রায় 3 লাখ মানুষের জন্য মাত্র একজন পেশাজীবী রয়েছেন। তো এই যে আমরা তো রাতারাতি সংকটটা আসলে উত্তরণ করতে পারবো না, কিভাবে আসলে কর্মপরিকল্পনাগুলো সাজানো উচিত এবং কোথায় কোথায় সমন্বয়গুলো সাধন করা উচিত? আমাদের যে 2.5 কোটি বা 3 কোটি মানসিক সমস্যা আমরা বলবো না, রোগ বলবো। এরা কিন্তু রোগী, এদের চিকিৎসা দেওয়া দরকার। আচ্ছা, আবার সমস্যা কিন্তু আরো অনেক বেশি। আমাদের 18 কোটির লোকের সবারই সমস্যা আছে, কিন্তু সব চিকিৎসার জন্য জরুরি না। কিন্তু 3 কোটিকে চিকিৎসা দেওয়া খুব বেশি জরুরি। এখন এই 3 কোটি লোককে যদি চিকিৎসা দিতে হয়, তো ওরা তো সব ঢাকা শহরে নেই, বিভাগীয় শহরে নেই, এরা সবাই তো আছে গ্রামে গঞ্জে, প্রান্তিক পর্যায়ে, প্রান্তিক জায়গায় আছে। কাজে ওদের কাছে যদি আমি স্বাস্থ্যসেবা পৌঁছাতে হয়, মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাতে হয়, যাদেরকে আমরা মার্জিনালাইজড পপুলেশন বলি, তাহলে আমাকে প্রাইমারি হেলথ কেয়ার অ্যাপ্রোচে যেতে হবে।
আমাদের যে কমিউনিটি ক্লিনিক, তার ইউনিয়ন হেলথ সেন্টার, উপজেলা হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল, আমার মনে হয় এখানে মানসিক স্বাস্থ্যসেবার যেই অপশানটা সেটা তৈরি করতে হবে, প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। উপজেলা লেভেলে আমরা মানসিক স্বাস্থ্য ইউনিট সেটা আমরা বলি না, সেখানে ট্রেন পার্সোনাল থাকলে হবে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি সেন্টার, ওখানে ট্রেন্ড হেলথ ওয়ার্কার থাকলেই হবে। কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে এবং মেডিকেল কলেজ লেভেলে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ইউনিট অবশ্যই থাকতে হবে। নতুবা আমরা মনে হয় আমরা যতই কাজ করি, যতই পলিসি প্ল্যান অ্যাক্ট তৈরি করি, আলটিমেটলি বাস্তবায়নের জায়গাটা অতটা হবে না। বাংলাদেশে কিন্তু এখন মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ আছে, আমাদের ডাক্তারদের মধ্যে সাইকিয়াট্রিস্ট, এফসিবিএস, এমডি অনেক কোর্স আছে, ইউনিভার্সিটিতে এমফিল, পিএইচডি অনেক কোর্স আছে, সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কারও অনেক জায়গা আছে, অকুপেশনাল থেরাপি, সিআরপি এবং অন্যান্য প্রতিষ্ঠান ডিগ্রি দিয়ে যাচ্ছে। তার মানে অনেক ম্যান পাওয়ার আনএমপ্লয়েড আছে। এরা যখন এই বিভাগে ঢুকেছে তখন এদের প্ল্যান ছিল যে আমরা কাজ করব, কিন্তু পাশ করার পরে এরা আর ক্লাস করার যে প্ল্যাটফর্মটা সেটা পায় না। এই প্ল্যাটফর্মটা দেওয়ার কিন্তু দায়িত্ব কিন্তু সরকারের, এবং সমাজে যারা ফিলান্থ্রপিস্ট আছে তাদেরও দায়িত্ব। তো আমার মনে হয় সরকারি উদ্যোগটা আসল, কারণ যেহেতু সাবজেক্টটা পিছনে পড়ে আছে একটু, সরকারের উদ্যোগটা হলে অন্যরাও এনকারেজড হবে। জি, এই ক্ষেত্রে স্যার প্রশ্নটাই রাখতে চাচ্ছিলাম, স্যার যদি আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন যে মেন্টাল হেলথ অ্যাক্টে আসলে পেশাজীবী হিসেবে কিন্তু ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজিস্ট, প্রত্যেকটা মাল্টিডিসিপ্লিনারি যে একটা অ্যাপ্রোচ, সেই বিষয়টার কথা কিন্তু বলা আছে। এনআইএমএইচ এর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আমরা দেখেছি সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার কাজ করছে, কিন্তু এই যে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার এদেরও কিন্তু পোস্টটা সেভাবে করে স্যার ক্রিয়েট হয়নি, বা সোশ্যাল ওয়ার্কার বলে যে কিছু আছে এটাও মানুষের মাঝে সচেতনতার জায়গাটা নেই। মানসিক স্বাস্থ্য আইনে প্রথম চ্যাপ্টারটাই আরম্ভ হয়েছে সংজ্ঞা দিয়ে। এই সংজ্ঞার মধ্যে সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার, গার্ডিয়ান, সব কিন্তু ওটা দিয়ে আরম্ভ হলো। তো পেশাজীবী মানে শুধু সাইকিয়াট্রিস্ট না, শুধু ডাক্তার না, সবাই। তো এটা একটা বিষয়। চিকিৎসার বিষয়ে এদেরকে তো ইনভলভ করতে হবে। একদমই। তো ইনভলভ করতে গেলে দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। ডাক্তাররা যখন এমবিবিএস পাশ করিয়ে এক জায়গায় জয়েন করতে মেডিকেল অফিসার হিসাবে অসুবিধা হয় না, কারণ এটা পাবলিক পর্যন্ত জানে যে উনি এমবিবিএস পাশ করলে উনি এই পোস্টের যোগ্য। কিন্তু সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার, ওদের ক্ষেত্রে কিন্তু এরকম নাই, যেটাকে সরকারিভাবে বলা হয় রিক্রুটমেন্ট রুল। কোন পোস্টে কাকে নিয়োগ দেওয়া হবে সেটা নিয়োগ বিধি আগ থেকেই থাকতে হয়। দুর্ভাগ্যবশত আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি যে অ্যাসোসিয়েশন আছে বা ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, ওরা কিন্তু তাদের নিয়োগ বিধি, সরকারি পর্যায়ের কথা বলছি আমি, ইউনিভার্সিটি কীভাবে টিচার হবে সেটা আছে, কিন্তু সরকারি পর্যায়ে নিয়োগ পেতে গেলে ওই নিয়োগ বিধিটা তৈরি করতে হয়। এটা ওনারা এখনও করেনি, ওনাদের করা উচিত, উদ্যোগ নেওয়া উচিত, এবং সেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হতে হবে। এটা একটা বিষয় আমার মনে হয়। আর এটা হলো পোস্ট ক্রিয়েশন। তো আপনি যদি পোস্ট ক্রিয়েশন করবেন, ওই নিয়োগ বিধি না থাকলে কিন্তু ওইটা আবার এমপ্লয়মেন্ট হবে না, খালি থাকবে। এবং সরকারি নিয়ম আছে, যদি কোনো পোস্ট ক্রিয়েশনের পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ না হয় তাহলে ওই পোস্টটা থাকে না, ডিজলভ হয়ে যায়। এটা প্র্যাকটিক্যালি এটা প্রমাণিত হয় যে এই পোস্টের দরকার নেই। তো আমি ক্লিনিক্যাল সাইকোলজি অ্যাসোসিয়েশনকে বলবো, এবং ইউনিভার্সিটিতে যারা ডিপার্টমেন্টগুলো আছে ওনারা যেন ওদের নিয়োগ বিধি, রিক্রুটমেন্ট রুল সরকারি পর্যায়ে, সেটা যেন ওনারা তৈরি করার উদ্যোগ নেন, এবং গভর্নমেন্ট থেকে এটা অ্যাপ্রুভ করাতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয় থেকে। এটা একটা বিষয়। আরেকটা হলো পোস্ট ক্রিয়েশন। যখনই নিয়োগ বিধি হবে, পোস্ট ক্রিয়েশন দুটো প্যারালালি চলতে পারে, আলটিমেটলি হবে না কিন্তু। জি স্যার, এই বিষয়ে আমরা আরো শুনবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা সম্মানিত অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। টিভির রিমোট হাতে না নিয়ে আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আইন ও অধিকার। স্টুডিওতে আছেন বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক আলম স্যার। স্যার, যে বিষয়টা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, সেখানে স্বীকৃতি বা মূল্যায়ন, এই বিষয় নিয়েও আসলে অনেকে বলেন যে মানসিক স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র সাইকিয়াট্রিস্টদেরকেই খুব বেশি সামনে নিয়ে আসা হয়, কিন্তু এটাকে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং প্রত্যেকেরই যে প্রত্যেকের জায়গায় সমানভাবে কাজ করার বা চিকিৎসা সেবা দেওয়ার একটা অপশন আছে, সেখানে হয়তো বা মূল্যায়নটা সেভাবে হচ্ছে না, বা স্বীকৃতিটা হয়তো সেভাবে দেওয়া হচ্ছে না। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমার মনে হয় নিজেকে নিজে মূল্যায়ন করতে হয় আগে, তারপর অন্যদের মূল্যায়নটা আসবে। তো আমরা যদি নিজেদের দায়িত্ব, আমি যে বিষয়ে লেখাপড়া করলাম, বিশেষজ্ঞ হলাম, সেটা আমাকে কনফিডেন্ট হতে হবে, এবং আমি এই জন্যই করলাম, সেজন্য আমাকে সার্ভিস প্রোভাইড করতে হবে। মানসিক স্বাস্থ্যসেবা শুধু সাইকিয়াট্রিস্ট না, সাইকিয়াট্রিস্টদের প্রথম কাজ যেটা হয় অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিস, এবং অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিস করার পরে সেখানে কিন্তু চিকিৎসা শুধু আর ড্রাগের মধ্যে থাকে না।
যদি সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, যাদেরকে আমরা অ্যাবনর্মালিটি বলি, সেখানে ওষুধের গুরুত্বটা সবচেয়ে বেশি। তারপর কাউন্সেলিং, সাইকোথেরাপি, ফ্যামিলি থেরাপি, সোশ্যাল থেরাপি, রিহ্যাবিলিটেশন এগুলো আসে। কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন, কনভার্সন ডিসঅর্ডার, সুসিবাই, যেটা আমরা ওসিডি বলি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এখানে কিন্তু হালকা ক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপি, কাউন্সেলিংয়ের গুরুত্বটা বেশি, সাথে ওষুধটা যোগ হয়। আর যখন একটু বেশি হয় তখন ওষুধটা দিয়ে তারপর সাইকোথেরাপি, কাউন্সেলিং করতে হয়। এখন ওই ডায়াগনোসিসের উপরে ডিপেন্ড করে প্ল্যানটা হবে, রোগ অনুসারে এখানে কী কী ট্রিটমেন্ট হতে পারে। তো সব ক্ষেত্রেই কিন্তু সাইকোথেরাপি, কাউন্সেলিং এগুলো লাগে, কিন্তু কোথাও কাউন্সেলিং, সাইকোথেরাপি একটু বেশি, ড্রাগটা পরের দিকে, আর কোথাও ড্রাগটা আগে, কাউন্সেলিং, সাইকোথেরাপি পরে। তো আমাদের দেশে রুগীরা যখন আসে বেশিরভাগই আসলে একটু খারাপ অবস্থায় আসে, তখন ওষুধ না দিয়ে হয় না। তো সাইকিয়াট্রির যে ডায়াগনোসিসটা ঠিক মতো না হয় তখন কিন্তু আবার প্ল্যানিংটা হয় না। তো ডায়াগনোসিস করতে গেলে কিন্তু যেমন আপনার ডিপ্রেশন কিন্তু থাইরয়েডের সমস্যার জন্য হতে পারে, একটা সিভিয়ার ডায়াবেটিস, ক্রনিক ইলনেস, সেই জন্য হতে পারে। ক্যান্সারের রোগী, তারও ডিপ্রেশন হতে পারে। তো সেখানে ক্যান্সারের চিকিৎসাটা আগে, কিডনি ফেলিওরটা আগে, হার্টের চিকিৎসাটা আগে। ডাক্তারের দরকার এই জন্য, ডায়াগনোসিসের জন্য। কারণ আমরা যে সিমটমগুলো নিয়ে প্রেজেন্ট করে রোগীরা, ওটা কিন্তু শারীরিক কারণ থাকতে পারে। তো সাইকিয়াট্রিস্ট না হলে কিন্তু সেই কারণগুলো এক্সক্লুড করা যায় না, কারণ সেখানে ইনভেস্টিগেশনের বিষয় আছে, পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। তারপরে প্ল্যানিংয়ের পরে কিন্তু তখন সাইকোলজিস্ট, অন্যান্য সবাই কিন্তু চলে আসবে। সেই টিম অ্যাপ্রোচটা আমাদের দেশে আমরা বলি হচ্ছেও কিছুতে, যেমন মেন্টাল ইনস্টিটিউটে হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, বিএসএমইউ, কিন্তু এটা সব জায়গায় হওয়া উচিত, এক্সটেন্সিভলি হওয়া উচিত, এবং সবাইকে ইনভলভ করা উচিত। এক্ষেত্রে দুপক্ষের দায়িত্ব আছে। যারা সাইকিয়াট্রিস্টের সাধারণত টিম লিডার থাকে, সাইকিয়াট্রিস্টদেরও দায়িত্ব আছে রেফার করা, ইনভলভ করা, এবং যারা সাইকোলজিস্ট তারাও কিন্তু নিজেদের রোলটা ইফেক্টিভলি পালন করা উচিত। আর যেটা আমরা মাঝখানে আলাপ করলাম, ওই যে পোস্ট ক্রিয়েশন খুব জরুরি, রিক্রুটমেন্ট। কারণ সে যদি না থাকে ওই জায়গায়, তখন সাইকিয়াট্রিস্ট তাকে ডেকে এনে, ওটা তো আর হয় না। আর ডেকে আনলেও তো তাকে তো একটা কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, সেই প্ল্যাটফর্মটা তো সে বাসায় বসে পারবে না, তাকে অবশ্যই একটা অফিসিয়াল তাকে স্পেস দরকার। এবং এটা ইন্টারলিঙ্কড। দেশের বাইরে আমরা দেখি স্যার, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার যারা, তারা কিন্তু একটা সোশ্যাল অ্যাসপেক্ট এবং ক্লিনিক্যাল অ্যাসপেক্ট দুটোতেই আসলে মার্জ করে কাজ করছে। আমাদের দেশে সেই সুযোগটা আসলে কম। সুতরাং তাদেরও অ্যাসোসিয়েশন থেকে বলেন বা এই জায়গা থেকে কি আসলে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন কিনা, বা সরকারের জায়গা থেকেও আরো আন্তরিকতার বিষয়গুলো কেমন? আমরা যারা কাজ করছি আমাদের ওরিয়েন্টেশন সবচেয়ে বেশি দরকার। আচ্ছা, আমি যদি মানসিকভাবে যদি আমি বিষয়টা গ্রহণ না করি এবং প্র্যাকটিসের মধ্যে আবার অভ্যাসটা তৈরি হয়। অনেক সময় আমরা বলার সময় প্ল্যান প্রোগ্রাম করে অনেক কথা বলি, কিন্তু অভ্যাসের মধ্যে না থাকলে, প্র্যাকটিসের মধ্যে না থাকলে ওটা হবে না। আমার রেফার করার আমার অভ্যাসটা থাকতে হবে, অভ্যাস না থাকলে হঠাৎ করে মাথায় আসবে না, এটা একটা বিষয়। আর রাষ্ট্রীয় পর্যায়ে যে পলিসি, অ্যাক্ট, স্ট্র্যাটেজি, এখানে কিন্তু সব বলা আছে। তো আমরা কি সেটা পালন করতে পারছি? করছি না। তো সেজন্য আমার মনে হয় প্র্যাকটিসটা খুব দরকার, ওরিয়েন্টেশনটা দরকার। নলেজ কিন্তু কম আছে আমার মনে হয় না, কারণ আমরা নলেজ না থাকলে আমরা কেমন করে কথা বলছি। কিন্তু আমরা যখন প্র্যাকটিসে যাই তখন আমার কথার সাথে কাজের মিলটা, নলেজ শুড বি ট্রান্সলেটেড ইনটু প্র্যাকটিস। সেই ট্রান্সলেশন কম হয়, সেটা বিভিন্ন কারণে হয়। এর মধ্যে অ্যাওয়ারনেস, ওরিয়েন্টেশন, তারপরে পোস্ট ক্রিয়েশন, এমপ্লয়মেন্ট সুযোগ, এই বিষয়গুলো আছে। আর প্রফেশনাল রাইভেলরি যেটা আছে আমার মনে হয় আমাদের দেশে ওইটা নাই। বিদেশে অনেক সময় থাকে প্রফেশনাল রাইভেলরি বলে একটা কথা আছে, কারণ আমরা একসাথে কাজ করব। আমরা তো একজনকে বাদ দিয়ে একজন কমপ্লিট চিকিৎসা হয় না। আর আমাদের সেটা আছে আমার কাছে মনেও হয় না। জি স্যার, আমরা জানি যে ন্যাশনাল মেন্টাল হেলথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ দীর্ঘ সময় যাবৎ কাজ করে যাচ্ছে, এবং স্যার আপনাদের পুরো ইনক্লুসিভ একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচের জায়গাটাও এখানে আসলে আপনাদের অনেক লম্বা সময়ের একটা কর্মপরিকল্পনা আছে। এই বিষয়টা যদি স্যার শেয়ার করেন। ন্যাশনাল ফাউন্ডেশন অফ মেন্টাল হেলথ বাংলাদেশ, আমি জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছি। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী স্যার আছেন, উনি প্রেসিডেন্ট। আমাদের আরও আছে বিখ্যাত সাইকিয়াট্রিস্টরা এবং সাইকোলজিস্টরাও আছে, আপনিও আমাদের সাথে জড়িত আছেন। তো এখানে আসলে প্রফেশনাল অর্গানাইজেশন না, এটা হলো একটা পাবলিক অর্গানাইজেশন, যেখানে আমরা মেন্টাল হেলথকে প্রমোট করা, ট্রিটমেন্ট দেওয়ার জন্য কাজ করব। যেমন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, এটা প্রফেশনাল অর্গানাইজেশন। তো এখানে আমার মনে হয় সমাজের লোকজনের ইনভলভমেন্ট খুব বেশি দরকার। যারা সমাজ সেবামূলক কাজ করেন, ফিলান্থ্রপিস্ট, তাদের ইনভলভমেন্ট খুব দরকার। যারা মানসিক রোগী আছে, মানসিক রোগীদের গার্ডিয়ান, তাদের দরকার। এটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির অ্যাপ্রুভড কিন্তু। তো এটা আমাদের অনেক আগে আরম্ভ করছেন আমাদের সিনিয়র স্যার, আমাদের হেদার স্যার অনেক আগে আরম্ভ করছিলেন, কিন্তু বিভিন্ন কারণে সামনে বেশি এগোয়নি। তো বর্তমানে আমি রিটায়ারমেন্টের পরে, আমি 2019 সালে রিটায়ারমেন্ট হয়েছে আমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের ডাইরেক্টর হিসাবে। তো এরপর তো উদ্যোগ নিয়েছি, আমরা চেষ্টা করছি। আমরা এলিফ্যান্ট রোডে, নিউ এলিফ্যান্ট রোডে আমরা এখানে একটা স্পেস ভাড়া নিয়ে সেখানে আউটডোর সার্ভিস প্রোভাইড করছি, এবং সেখানে কাউন্সেলিং, সাইকোথেরাপিরও চেষ্টা করছি। কিন্তু বিষয়টা আরও বড় পরিসরে হওয়া উচিত এবং সবার ইনভলভমেন্ট দরকার। সবার বলতে আমি ডাক্তারদের ইনভলভমেন্টের চাইতেও আমি জেনারেল সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার, অকুপেশনাল থেরাপিস্ট, জেনারেল পাবলিক,
তারপরে সমাজের যারা গণ্যমান্য নেতা, ফিলান্থ্রোপিস্ট, সবার ইনভলভমেন্ট দরকার। তো এই বিষয়ে আমার মনে হয় কম্বাইন্ড কর্মপরিকল্পনা আরও দরকার। সবাই মিলে যদি আমরা কাজ করি আমার মনে হয় সামনে আগাবে। এই সবাই কথাটা খুব ইম্পর্টেন্ট। আমি সকলকে আহ্বান করছি ন্যাশনাল ফাউন্ডেশন অফ মেন্টাল হেলথ বাংলাদেশের সাথে আমরা ইনভলভ হয়ে একসাথে আমরা যেন কাজ করি। এখানে আমাদের মেম্বারশিপ আছে, বিভিন্ন পোস্ট আছে, তো সেই জিনিসটা খুব বেশি দরকার। অবশ্যই এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং আশা করছি সবাই একযোগে আসলে কাজ করলে এটা অনেক অন্য একটা মাত্রায় পৌঁছবে। স্যার, আমরা জানি যে মেন্টাল হেলথ অ্যাক্ট এটা প্রণয়ন হয়েছে, এবং তবে দণ্ডবিধি অনুসারে আত্মহত্যার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য না করে যদি আসলে আত্মহত্যার চেষ্টাকারী যে সেই ব্যক্তির মানসিক অবস্থাকে বিবেচনায় আনা হয়, তাহলে কি আত্মহত্যার বিষয়টাকে অনেকটুকু কমে আসে কিনা? যেহেতু এটা আমরা এখন খুব রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। আমাদের ধর্মে, ইসলাম ধর্মের কথা বলছি, এখানে বলা আছে যে তুমি কাউকে প্রাণ দিতেও পারো না, নিতেও পারো না। আত্মহত্যা নিজের প্রাণ নিজে নেওয়া, তো সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা ধর্মে বলা আছে যে এটা আত্মহত্যা মহাপাপ। কিন্তু আমার মনে হয় ওখানে মেসেজটা কি সেটা হলো ইম্পর্টেন্ট। আমরা মহাপাপ বিষয়টাকে তো আমরা তো আর কাউকে তো আর এই দুনিয়ায় তো আর কাউকে শাস্তি দিচ্ছি না, রাষ্ট্র তো শাস্তি দিচ্ছে না, এবং যে মারা যায় তাকে তো আর পাওয়াও যাচ্ছে না। আমার মনে হয় এটা ধর্মীয় বিষয়। এখানে আমরা ওই কন্ট্রোভার্সিতে না গিয়ে, কারণ বলা আছে তুমি তো প্রাণ যেহেতু দিতে পারছো না তুমি নিতেও পারো না, এই বিষয়। যদি আমরা অনেক দেশেই কিন্তু এটাকে ডিক্রিমিনালাইজ করা হয়েছে। আবার যারা আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেছে তাদেরও কোনো পানিশমেন্ট হয়েছে এটাও আমি শুনি নাই। কিন্তু এটা হয়রানির শিকার কিন্তু কিছুটা শিকার হয়। ওটা কি কারণে হয়েছে, কেউ ইনভেস্টিগেট করেছে কিনা, ওটা তাকে সে আত্মহত্যা করার কথা না, অন্যদের কারণে করেছে, সেগুলো বের করার জন্য সেটা। তো আমার মনে হয় এটা ডিক্রিমিনালাইজ তো অনেক দেশে হয়েছে, আমার দেশে হওয়া উচিত, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আসলে ক্রিমিনাল বিহেভিয়ার হিসাবে আইনগত প্রসিডিং এর মধ্যে আসে আমার মনে হয় না। তাকে কে ইনস্টিগেট করেছে ওটা বের করার জন্য আসলে বিভিন্ন রকম। কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যারা আসলে চেষ্টা করেছে তাদেরকে যখন স্বাভাবিকভাবে বাঁচানোর চেষ্টা করা হয়, প্রাইভেট মেডিকেল কলেজ বা হসপিটালে নিতে চায় না, কারণ পুলিশি ঝামেলার কারণে। তো এরকম অনেক কারণে কিন্তু আমাদের সরকারি জায়গায় আসলে যেতে হয়, ততক্ষণে রোগীর অবস্থা অনেকটু খারাপের দিকে চলে যায়। সেই জায়গাটা আসলে আত্মহত্যার বিষয়টা ফ্যামিলি গোপন করার চেষ্টা করে, কারণ এটা ফ্যামিলি এটা নেগেটিভলি সবাই নেয়। ভবিষ্যতে চাকরি বাকরি, বিয়ের সাথে বিভিন্ন বিষয়গুলো যখন আসে, তখন যে ফ্যামিলিতে এই বিষয়গুলো থাকে ওরা অনেক সময় ডিপ্রাইভড হয়, সেই কারণে বোধহয় এগুলো লুকানো হয়। এছাড়া পুলিশ, আমাদের দেশে পুলিশের যে ট্রান্সপারেন্সি, বিষয়টা খুব ইম্পর্টেন্ট, কারণ ক্রিমিনাল বিহেভিয়ার বা আত্মহত্যার বিষয়ে যেহেতু একটা ক্রিমিনাল ইনভলভমেন্ট থাকতে পারে অন্যদের, সেজন্য পুলিশের ইনভলভমেন্ট খুব বেশি। তো আমার মনে হয় আমাদের দেশে যে হয়রানিটা হয়, সেই হয়রানিটা যদি না থাকতো তাহলে মানুষ হয়তো ভয় পেত না। এখন যে ডাক্তার ওই ক্লায়েন্টকে দেখে, সেও তো ওই গেমের অংশ হয়ে গেল। পরবর্তী সময় তাকেই হয়তো আবার কোর্টে গিয়ে পোস্টমর্টম করলে যেতে হয়। সেখানে ডাক্তার সাহেব যদি অনেস্ট থাকে, অনেক সময় দেখা যায় যে বিভিন্নভাবে ইনফ্লুয়েসড হয়ে, প্রভাবিত হয়ে অনেকে বিভিন্ন বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যদি বিষয়টা ট্রান্সপারেন্ট হয় এবং যেখানে সার্ভিস প্রভিশনটা যদি মেইন টার্গেট হয়, তাহলে আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমরা তাকে সেভ করা বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সেটা না করে আমরা কাকে কেমনে ফাঁসাবো সেই বিষয়গুলো বোধহয় এসে যায়। সেই কারণে সবাই ডিফেন্সিভ থাকে, কারণ কেউ তো ঝামেলায় পড়তে চায় না, সেটা ডাক্তার হোক বা অন্য কেউ হোক। তো এই জন্য পুলিশের সার্ভিসটা আমার অনেক বেশি ট্রান্সপারেন্ট। পোস্টমর্টমের বিষয়টা সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়টা। জি, ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা স্যার এই সময় জানতে চাই যে মানসিক স্বাস্থ্য কর্মী যারা, তারাও আসলে যখন কাজ করতে যায় স্বাভাবিকভাবে অনেক ধরনের রিস্কের সম্মুখীন হন। তো তাদের আসলে রিস্ক ভাতা অনেক দেশে আসলে এগুলো আছে, মিডল ইস্টেও আছে আমরা জানি। তো বাংলাদেশে আসলে এটা ইমপ্লিমেন্টেশন হওয়াটা কতটুকু প্রয়োজন, এবং সেই সাথে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা স্যার একটু আগে বলছেন, বিচারক, আইনজীবী, চিকিৎসক এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সকলের মানসিক স্বাস্থ্য বিষয়ে সমন্বয় এবং সচেতনতা প্রয়োজন, আর কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? আমার মনে হয় আপনি যেটা প্রথমেই বলছেন যে রিস্ক ভাতা, এটা অনেক দেশে আসে, আমরা শুনেছি সৌদি আরব এবং মিডল ইস্টে অনেক কান্ট্রিতে আছে। বিশেষ করে ভায়োলেন্ট পেশেন্ট যখন আসে, অ্যাগ্রেসিভ পেশেন্ট, তখন কিন্তু ডাক্তার এবং স্টাফ সবাই কিন্তু ইনজিউর্ড হতে পারে এবং ওরা কিন্তু মার্ডারও করতে পারে, এরকম বিষয় আছে। তারপরে রুগীরাও কিন্তু তখন ডাক্তাররা যখন ম্যানেজ করতে যায়, অনেক সময় ফোর্স অ্যাপ্লাই করার একটা বিষয় আছে, যেটা ইনভলন্টারি অ্যাডমিশন বলে। কয়েক বছর আগে আমাদের একজন পুলিশ অফিসার মারা গেছে, আপনার মনে আছে কিনা? তো সেখানে কিন্তু উনি ভায়োলেন্ট, অ্যাগ্রেসিভ এবং ওনার ছিল না, মানে ইনভলন্টারি অ্যাডমিশনের প্রয়োজন ছিল ইচ্ছা বিরুদ্ধে ভর্তি করতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে সেখানে একটা মিসহ্যাপেনিং হয়েছে। তো সেটা নিয়ে এখনও আইনগত বিষয় চলছে। তো ওটা কিন্তু ডাক্তারদের জন্য একটা রিস্ক, কারণ যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা করতে গিয়ে ওই ইয়ের সাথে, ওই ওনার চিকিৎসার সাথে জড়িত হয়ে গেছে, তারা কিন্তু আবার আইনের আওতায় চলে আসছে। এবং যখনই আইনের আওতায় আসলো, তখন সেখানে বলা হলো যে ডাক্তারদের ওখানে ইল মোটিভ ছিল। তো যাই হোক, সেটা আইনের বিষয় আমি বলছি না, কিন্তু এটা কিন্তু ডাক্তারদের জন্য একটা রিস্ক হিসেবে তো কাজ করলো। এছাড়া
চিকিৎসার সময়ে বা ডাক্তারকে দেখালো সুইসাইড করলো, সেখানেও কিন্তু ডাক্তারের একটা ইনভলভমেন্ট আসে, রোগী সুইসাইড করেছেন আপনি তো দেখেছেন এই বিষয়গুলো। তো আমার মনে হয় ভায়োলেন্ট পেশেন্ট এবং সুইসাইড ম্যানেজমেন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু ডাক্তারদের খুব রিস্ক। যেমন রেডিওলজিতে যারা কাজ করেন ওরা কিন্তু রিস্ক ভাতা পান, বাংলাদেশেই পান জি এবং বিদেশেও পান। যারা আমার মনে হয় মানসিক স্বাস্থ্য প্রফেশনাল যারা পেশাজীবী এরাও কিন্তু সবসময় রিস্কে থাকে। তো এটা সরকারের এটা কনসিডার করা উচিত এই বিষয়টা। আর মানসিক স্বাস্থ্যকে এগিয়ে নিতে গেলে টিম অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্ট, যেখানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার, অকুপেশনাল থেরাপিস্ট, রোগীর গার্ডিয়ান, গভর্নমেন্ট সবার কিন্তু ইনভলভমেন্ট দরকার। তো আমার মনে হয় আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা উচিত। এই যে আজকে কথা বলছি এটার একটা এক্সাম্পল। সব লেভেলে আমাদের ফ্যামিলিতে, ব্যক্তিগত পর্যায়ে, বন্ধুবান্ধবের সাথে আমরা আড্ডা মারি, গল্প করি, কোথাও বসি, আমরা যখন লিখি, আমরা যখন সেমিনার সিম্পোজিয়াতে কথা বলি, মানসিক স্বাস্থ্যটাকে সবাই নিয়ে আসা উচিত এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে কথা বলা উচিত, খোলাখুলি কথা বলা উচিত এবং নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন। সে যদি প্রফেশনাল অর্গানাইজেশন থাকে নিজেরা মাঝে মাঝে বসা উচিত, নিজেরা মিটিং করি কিন্তু সবাইকে নিয়ে মিটিং করা, সেটা করা উচিত। এবং আমরা যত কথাই বলি গভর্নমেন্টের ইনভলভমেন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ গভর্নমেন্ট হলো লিডার, আমাদের জনগণের লিডার। তো গভর্নমেন্টের যদি সাপোর্টটা আমরা নিতে হয়, গভর্নমেন্টকে আমাদেরকে মোটিভেট করতে হবে, কারণ গভর্নমেন্টে যারা আছেন পলিসি লেভেলে সরা তো মানসিক রোগ বিশেষজ্ঞ না। তো ওনারা চেষ্টা করছেন, কিন্তু ওনারা তো আমরা ওনাদেরকে ইনপুট দিতে হবে, চেষ্টা করতে হবে। প্রশাসনিক সংস্কার সেই বিষয়গুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি মানসিক স্বাস্থ্যকে উন্নয়ন করতে হয় তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে মানসিক স্বাস্থ্য পেশাজীবী যারা, তাদেরকে ওই লিডারশিপ পর্যায়ে না নিলে তো আসলে আনা যাবে না। আমরা আশা করছি এই সমন্বয় সাধন এবং সচেতনতা আরো বাড়বে এবং আমরা মানসিক স্বাস্থ্য বাংলাদেশে আরো এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। আশা করছি দর্শকরা অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ, যারা আমাদেরকে সাপোর্ট দিলেন, কলা কৌশলী সকলকে ধন্যবাদ, আমাকে ডাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা বলি স্বাস্থ্যই সকল সুখের মূল, কিন্তু মানসিক স্বাস্থ্যই যদি ভালো না থাকে তাহলে কি যে অশান্তি সেটা কিন্তু আসলে বলে বোঝানো যাবে না। স্বাস্থ্যের প্রতি যেমন যত্নবান হতে হবে তেমনি মানসিক স্বাস্থ্য নিয়েও আমাদের ভাবতে হবে। মন খারাপ হলেই মনের ডাক্তার দেখাতে হবে। বেশি দিন মন খারাপ করে থাকা মানেই আপনি মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন কিনা সেটাও বুঝতে হবে। তাই বলবো সচেতন হন, মানসিক স্বাস্থ্যের প্রতি যথাযথ খেয়াল রাখুন, নিজে ভালো থাকুন, পরিবারের সবাইকে ভালো রাখুন। আবারও দর্শক, শুভানুধ্যায়ী বিজ্ঞাপন দাতা সবাইকে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।